আজকে তুলে ধরব ফারাক্কা বাঁধের কিছু ইতিহাস এবং জানাবো এই বাঁধের নির্মাণ কাজ করা হয় তখন বাধা দেওয়া হয়েছিল। বাংলাদেশ শত চেষ্টা করেছিল, কিন্তু ভারত কখনো বাংলাদেশের কথা শোনেনি। দেশ স্বাধীন হওয়ার 10 বছর আগে থেকে এ বাঁধের কাজ শুরু করে ভারত। তারপর থেকেই ভারতের সাথে বিভিন্ন চুক্তি এবং বিভিন্ন কারণে এ বাঁধের সমস্যার কথা বাংলাদেশ তুলে ধরেছিল এবং বাধা দেওয়া হয়েছিল। এই সব জিনিসগুলাই আজকের ভিডিওতে আমি তুলে ধরব। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এই বাঁধটি। এটি শুধুমাত্র একটি বাঁধই নয়, এই অবকাঠামোটি এমনভাবে তৈরি করা হয়েছে সড়ক ও রেল যোগাযোগ সেতু হিসেবেও ব্যবহার করা হয়। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। 1961 সালে এ বাঁধের নির্মাণ কাজ শুরু করা হয়। সেই বছরই 21শে এপ্রিল চালু হয় বাঁধটি। ফারাক্কা বাঁধ 2240 মিটার, 7350 ফুট লম্বা, যেটা প্রায় 156 কোটি রুপি ব্যয়ে রাশিয়ান সহায়তায় বানানো হয়েছিল। 1950 ও 1960-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমার একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। শুষ্ক মৌসুমে জানুয়ারি থেকে জুন ফারাক্কার বাঁধ গঙ্গার 40,000 ঘনফুট 1100 সেন্টিমিটার জল হুগলি নদীতে অভিমুখ হতে থাকে। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটি মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র জল এ বাঁধ থেকেই সরবরাহ করা হয়। এ বাঁধের উপর দিয়ে গিয়েছে 34 নং জাতীয় সড়ক ও রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। এ বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গা নদীর শাখা ভাগীরথী নদীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে। দিন দিন নবত্ব হারিয়ে যাওয়া কলকাতার বন্দরকে পূর্ণরূপে কার্যক্রম করে তোলা। বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর থেকে উত্তর প্রবেশের বেনারস অবধি অংশকে জাতীয় ভারতের জনপথ 1 নং স্বীকৃত দিয়েছে। ফারাক্কা বাঁধ ভারত তৈরি করে কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করার জন্য। তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করে যে গঙ্গার মতন বিশাল নদীর গতি বাঁধ বিঘ্নিত করলে নদীর উজান ও ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে। এ ধরনের নেতিবাচক অভিমতি সত্ত্বেও ভারত সরকার ফারাক্কার গঙ্গার ওপর বাঁধ নির্মাণ করে। পরবর্তীতে যা মূলত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বিহার রাজ্য ব্যাপক পরিবেশের বিপর্যয় ডেকে আনে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার জল বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে। 1974 সালে 16ই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন বিষয়ে এক যৌথ বিবৃতি দেন। এই সম্মেলনের সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার মাধ্যমে ভারতের ফারাক্কা বাঁধ চালু করবে। যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য ভারত সরকার 19শে এপ্রিল 1975 থেকে 21শে মে 1975 দিনের জন্য ভারতকে গঙ্গা হতে 310 থেকে 450 কিউসেক পানি অপসারণের জন্য অনুমতি দেয়। কিন্তু মুজিবুর রহমান হত্যার পর ভারত কোনো রকমভাবে আলোচনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে এবং 1976 সালের শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গার নদী হতে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীতে প্রবাহিত করে। মাওলানা ভাসানীর দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ফারাক্কা টু লং মার্চ সংগঠিত করা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন, তখন তার বয়স ছিল 90 বছরেরও বেশি। তার এই কর্মসূচি তখন অনেককে বেশ চমকে দেয়, কারণ 90 বছরের একজন মানুষ ঘরে থাকার কথা। কিন্তু এই মানুষ ঘোষণা দেন যে এই জন্যই 16ই মে রাজশাহী শহর থেকে লং মার্চ করার ঘোষণা দেন।
কর্মসূচি বাস্তবায়নের জন্য 1976 সালের 2 মে মাওলানা ভাসানী প্রধানকে করে 31 বিশিষ্ট একটি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ফারাক্কার মিছিল পরিচালনার জন্য জাতীয় কমিটি গঠিত হয়। এরপর এই কমিটির সদস্য সংখ্যা আরও বৃদ্ধি পায়। এই লং মার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠি লিখেন আব্দুল হামিদ খান ভাসানী। সেই চিঠিতে মিসেস গান্ধীর কাছে লং মার্চের কারণ বর্ণনা করেন ভাসানী। লং মার্চের মিছিল রাজশাহী থেকে প্রেমতলী, প্রেমতলী থেকে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে মনাকষা এবং মনাকষা থেকে শিবগঞ্জ পর্যন্ত 64 মাইল অতিক্রম করবে। মৌলানা ভাসানীর অনুসারীরা তাকে একজন রাজনীতিবিদের চেয়েও দার্শনিক হিসেবেও বেশি বিবেচনা করতেন। বিকেল 4টার দিকে সেখানে জনসভায় বক্তব্য রাখেন মৌলানা ভাসানী। সেই জনসভায় তিনি বলেন, ফারাক্কার সমস্যা সমাধানের জন্য ভারত যদি বাংলাদেশে মানুষের দাবি উপেক্ষা করে তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে। বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি বলে মিছিলকারীদের সীমান্তের কাছে যেতে নিষেধ করেন। আর এইভাবেই মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের সমাপ্তি ঘটে। ফারাক্কার এই লং মার্চের পর মাওলানা ভাসানীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন থেকে মাওলানা ভাসানী বেশিরভাগ দিন কেটেছে হাসপাতালে চিকিৎসার জন্য। আগস্ট মাসের মাঝামাঝি চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। 1976 সালে 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাওলানা ভাসানীর মৃত্যু ঘটে।